ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 49 সুরভি আক্তার। রোজের এহেন পোল্টিবাজি কথায় মেঘা থেমে রগরগে দৃষ্টিতে তাকায়, আর চোখে তা অবলোকন করে রোজ ফের ইনিয়ে বিনিয়ে মিনমিন করে বলে, বচ্চার ছেলে, না তেলে না ঝোলে, দূরে সর আমার থেকে। আমার কোলে আমার বউ বসবে। এসো বউ, কোলে বসো আমার। ওকে দেখিয়ে দাও তুমি আমার বউ। আমার কোলে ওঠার অধিকার শুধু তোমার। মেঘা কিরমির করে এবার একটা সোয়েটার ছুঁড়ে মারল রোজের দিকে। তেলে বেগুনে জ্বলে উঠে আলমারি থেকে একটা নতুন ড্রেস বের করলো। ফ্যাসাদে পড়লো রৌদ্র। মুখ শুকনো করে বলল, তোর কি হিংসে হচ্ছে সানি? একটু থেমে জাবিরের দিকে ফিরল। রেগে বেগে চোখ পাকিয়ে বলল, দুহাত দিয়ে শক্ত করে বাচ্চাটার তুলে দুগাল টেনে ধরল। মৃদুমন্দ ব্যথায় কুকিয়ে উঠল ছেলেটা। রোচো চিবিয়ে বলে বিপরীতে, নাগিনের বাচ্চা, তোর মাকে কাজে লাগিয়ে একটা সংসার পেয়েছি। এখন দেখি তোর জন্য আমার সেই সংসারটাও ভাঙবে। যা এখান থেকে। ধমকালো শেষে। কুকিয়ে উঠলেও কাঁদল না জাবির। সরে এসে কাঁদো কাঁদো হয়ে তাকালো। গুলুমুলু বাচ্চাটা কেমন মায়াবী ছলছলে চোখে চেয়ে আছে। রোজের মায়া লাগে। ওপর রাগ দেখালেও সে বাচ্চা প্রিয়। তবুও মেঘার সামনে মায়া দেখালো না এই মুহূর্তে। একেই ছোটে আছে রমণী, বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হয়ে যাবে। রোজ ফ্যাল করে হাসলো। জাবিরের কানের কাছে ঝুঁকে বিড়বিড় করলো, আব্বা, তোরে দুইটা চিমটি কাটমো, হ্যাঁ প্লিজ। ব্যথা না পেলেও একটু কান্না করিস বাবা মার। তোর জন্য আমার বউ চটে গেছে। যদি তোকে দিয়েই ওর রাগ ভাঙাতে পারি, তাহলে দুটো চিমটির বদলে দুটো চকলেট পাবি আমার থেকে। শুধু ন্যাকা কান্না করতে হবে তোকে। বাচ্চাটা কি ওর কথার অর্থ বুঝলো নাকি? নিষ্পাপ শিশুটা নরম নরম দু বাহুতে কচাত করে দুটো চিমটি বসালো রৌদ্র। মুহূর্তেই চোখ দুটো খিচে ছাই করে কান্না জুড়ে দিল ছেলেটা। আগা করে লাল হয়ে উঠল নিমিষেই। মেঘা ভোরকে তাকায়, ছুটে আসে, দদ্দা খায় রোজ। মেঘা জাবিরকে নিজের দিকে ফেরায়। আতঙ্কিত হয়ে শরীরে হাত বোলাতে বোলাতে বলে, কি হলো বাবু, কাঁদছো কেন? কি করেছে উনি তোমায়? আইরাইন মুখ, কি করলেন ওকে? হঠাৎ কাঁদছে কেন এভাবে? রোজ হা বনে গেল। হিডিয়েট, এখন মায়া দেখাচ্ছিস কেন এত? একটু আগে তো জেলাস হচ্ছিলি। আপনাকে কে বললো আমি জেলাস হচ্ছিলাম? হিডিয়েট, এখন আমি জেলাস হচ্ছি। ওকে ছাড়। অবিরাম কান্নারত বাচ্চাটাকে টেনে দূরে সরালো রোজ। মেঘার কিছু বলার আগেই জাবিরকে কোলে তুলে একেবারে দরজার চৌকাঠের বাইরে বের করে দিল। ইভা ফিরেছে। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে এদিকে আসছিল। রোজকে দেখেই জাবিরকে কোল থেকে নামালো। ভ্যাঙ্গানো স্বরে বলল, এই নাগিন, তোর এই ব্যাঙ্গের ছানাকে দূরে সরা আমার থেকে। খবরদার যদি ডিস্টার্ব করেছে বা তুই করেছিস, তাহলে ছাদের রেলিং উল্টো করে লটকে রাখবো তোরে। তোর ওই 69 বছরের বুইরা ব্যাটাও কিছু করতে পারবে না। যা এখান থেকে। বলেই ঠাস করে দরজা লাগিয়ে দিল মুখের উপর। ছেলের কান্নার আওয়াজ তুচ্ছ লাগলেও রোজের এমন বিহেভিয়ার খায়ে চলন বাড়লো ইভার। কটমট করে তাকালো সে। এ দুটোর মাখো মাখো আদিক্ষেতা দেখলে কাজ চলে যাচ্ছে পুরো। মেঘা এখনো ক্ষুব্ধ হয়ে তাকিয়ে আছে রোজের দিকে। রোজও ঠোঁট চেপে হাসলো। এগোতে এগোতে বলল, বেবি, আমার বেবি চাই। রাগান্বিত অবস্থায় থতমত খায় মেঘা। চোখ মুখ পাকিয়ে একটা কুশন ছুঁড়ে মারে ওর দিকে। আমার চোখের সামনে থেকে চলে যান রায়নমুখ। ও জান পাখি, কতক্ষণ পর চোখের সামনে এসেছি আর এভাবে চলে যেতে বলছিস? কষ্ট হয়তো এভাবে বললে। রুম থেকে বের হন, আমি চেঞ্জ করব। আমার সামনে কর। ক্ষতি কি? বরং লাভ আছে। অসভ্য লোক, বেরোন রুম থেকে। সভ্য মেয়ে। আর চেঞ্জ করবি কেন? ঠিকঠাক লাগছে তো। শিশিরের বিয়েতে যাব আমি, এভাবে নর্মাল ড্রেসে যাব? ও শিট, আমি তো ভুলেই গেছিলাম। আজ তো তোর ওই ফ্রেন্ডের বিয়ে শুনেছিলাম। বাই দ্য ওয়ে, আমিও রেডি হয়ে নিই। আপনি যাবেন? নয়তো কার সাথে যাবি? আদ্র ভাই আসছে, ড্রপ করে নেবে আমায়। মুহূর্তেই চোয়াল খিচে আসে রোজর, তরতর করে রাগে হিংসাত্মক সত্তা।
চোখে ক্রুদ্ধতা নিয়ে কিরবির করে তাকায়। মেঘা তোয়াক্কা করে না। রাগে মেঘে কিছু বলার আগেই পকেটে থাকা ফোন ভাইব্রেট হয় রুদ্রের। রুদ্রের সাথে সাথে মেঘারও সচকিতে যায়। পকেট থেকে ফোন বের করে রোজ। চেনা নাম্বার। কপাল কুচকায়। এই সময় ফোন রিসিভের প্রয়োজন বোধ করলো না। ফোন কাটলো। পকেটে ঢোকানোর আগেই টুংটাং করে মেসেজ এলো একটা। লক স্ক্রিনে ভেসে ওঠা মেসেজ দেখেই চোখ কপালে উঠে যায় রোজের। মুখ ফুটে আতঙ্কিত রেশ। এক ধাপ পেছয়। তড়িঘড়ি করে নিজেই ফোন ব্যাক করে। দ্বিতীয়বার রমণীর পানে খেয়াল না দিয়ে দরজা খুলে এলোমেলো পায়ে বেরিয়ে যায়। রমণীর কানে কেবল পৌঁছালো রোজের ব্যতিব্যক্ত ভরকানো স্বর, আমি এক্ষুনি আসছি। ব্যাস এটুকুই। রোজের চোখের আড়াল হওয়া মাত্রই নাকের পাতা ফুলিয়ে ওষ্ঠ উল্টায় মেঘা। চোখ ছলছল করে ভুলভাল কিছু আন্দাজে। সূর্যাস্ত হয়েছে সেই কবে। চারদিক এখন অন্ধকার আর ঝিরঝিরে শীতে ধোয়াচ্ছন্ন। আধারের বুকে তলিয়েছে ধরিত্রী। শিশিরদের ছোট্ট বাড়িটা আজ মৃদুমন্দ আলোয় আলোকিত। শিশির থেকেই বাহির থেকে ঝকঝক করছে। বউ সেজেছে দুবন। সাজগোজ সব শেষ, শুধু বর আসার প্রতীক্ষায়। শিশিরের রুমে মেঘা আর সাফা আছে ওর সাথে। সারাকে এত করে আসতে বলল মেঘা, লাস্ট মোমেন্টে এসে আটকে পড়লো মেয়েটা। আসতে পারলো না আর। আজ মেঘা আর সাফাকে এ বাড়িতে নামিয়ে দিয়ে বেরিয়েছে আবার। ভেতরে ঢোকেনি। সেই থেকেই দুই রমণী শিশিরের রুমে আসর বসিয়েছে। শিশিরের মুখ শুকনো। নাকি আজও নাকি ইকরার হবু স্বামী অর্থাৎ আবিদের ফ্রেন্ড। অথচ ওদের দুজনের মনে পড়ছে না আবিদ নামে আদ্রের আদৌ কোনো ফ্রেন্ড আছে বলে জানা নেই। ইনফ্যাক্ট আদ্রের ফ্রেন্ড সার্কেলের তেমন কেউই নেই। দু একজন আছে, তারা মেঘা আর সাফার আদৌ পরিচিত, চেনা জানার মধ্যেই। তবে আবিদকে এটা এই প্রথম শুনলো ওরা। পরোয়া করলো না বেশি একটা। হবে হয়তো ওদের অপরিচিত কোনো বন্ধু। বর আসার সময় হয়ে গেছে। বউ বেশে ভারী সুন্দর লাগছে শিশিরকে। পুরো স্নিগ্ধ কোমল শ্যামালিনী। ভারী কাচের মেরুন রঙের টকটকে শাড়ি পরনে, মাথায় স্টোন বসানো, ঝকমকে ঝিলঝিলে পাতলা মেরুন দোপাট্টা, মেকআপ হালকা পাতলা, গহনা আছে টুকটাক, ঠোঁটের রক্তিম ঠোঁট রঞ্জন। সব মিলে এ যেন নতুন কোনো শিশির। কি সুন্দর মাধুর্যময়ী লাগছে মেয়েটাকে। পলকে পলকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। স্বর্ণ দায় হয়ে পড়ছে দৃষ্টি। সাফা মেঘা অপলক চেয়ে আছে বহুক্ষণ। লজ্জা লজ্জা ভাব চোখে নামিয়ে হাঁটু জড়িয়ে বসে আছে নতুন বউ। এখনো নতুন বউ হয়নি ঠিক, তবে হতে দেরি নেই। বরপক্ষ এই আসলো বলে। ইকরা আছে ওর নিজের ঘরে। বাইরে থেকে হইচই শোনা যায়, গাড়ির শব্দ শোনা যায়। এসে গেছে তার মানে। তিনটে গাড়ি পরপর এসে থামলো শিশিরদের বাড়ির সামনে। অনেকটা পথ ঘুরে এসেছে, নতুবা গলির পথে গাড়ি ঢুকতো না। প্রথম গাড়িটা সাজানো টাটকা তাজা সুগন্ধি ফুলে। এটাতে বর আছে, বুঝতে বাকি নেই। মেঘা আর সাফা জানালা দিয়ে উকি দিল। বাইরে বেরোবে না ওরা। ওই দিনের ওই আয়ানের ব্যবহারের পর থেকে আজ ওর সামনে যাওয়ার বিন্দুমাত্র অভিরুচি নেই। বরং শিশিরের ভাষ্যমতে ভবিষ্যৎ পরিণতি ভেবে ক্ষণে ক্ষণে আফসোস হচ্ছে ওদের। কিন্তু কিছুই করার নেই। ভাগ্যের লিখন ক্ষণটাইকে। ফুলে সজ্জিত গাড়িটার এক পাশ দিয়ে নামলো আবিদ, অন্য পাশ দিয়ে আদ্র। হতপর পাশাপাশি দাঁড়ানো দুজন। আবিদ বরবেশে, পরনে শেরওয়ানি, আদ্র ফর্মাল ড্রেসে। পেছনের বাকি দুটো গাড়ি থেকে একে একে বরপক্ষের গুটি কয়েক অতিথি নামলেন। হাজমিরা বেগম আবিদকে মিষ্টি খাইয়ে বরণ করে নিলেন। তবে অন্য ভাইয়ের দেখা নেই। মেঘা আর সাফা খুব তীক্ষ্ণ চোখে আয়ানকে খুঁজলো, পেল না। উদ্বিগ্ন হয়ে মুখ ফসকে বলল সাফা, সাফা শিশির, তোর ওই বকাটে হবু স্বামীটাকে দেখছে না তো? আসেনি নাকি? না আসলেই বেঁচে যাস তুই। ওই বজ্জাতটা যেন না আসে আজ। মেঘা ইশারা করে চোখ রাঙিয়ে দিতেই চুপ করলো। বাইরে শোরগোল। বরের একটা গাড়ি এসেছে, অন্যটায় এসে পৌঁছায়নি এখনো। আজমিরা বেগম এই নিয়ে প্রশ্ন করলেন। হাবিদের মা বেশ চিন্তিত। বাড়ি থেকে দুই ছেলের দুটো গাড়ি একসঙ্গে বেরিয়েছিল।
তাহলে দ্বিতীয়টা গেল কোথায়? তিনিও ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন বড় ছেলেকে। আবিদ, আয়ানকে একটাবার ফোন করে দেখতো, এখন কোথায় ওরা? গাড়ি ওভারটেক হয়েছে কখন? আবিদ শান্ত জবাব করে কেবলই, ডোন্ট ওয়ারি মা, আয়ান ছোট বাচ্চা নয়, এসে যাবে ঠিক। আমরা ভেতরে যাই আপাতত। অতিরিক্ত চিন্তা আসলো না কারোর মাথায়। বাড়ির ভেতরে ঢুকলেন সকালে। এদিকে আদ্র হসপিটালে, রোজও হসপিটালে। আইসিইউ এর কেবিনে ওর বন্ধু মহলের সবাই শোকের ছায়া সবার চেহারায়। কেবিনের বেডে শটান হয়ে শুয়ে আছে শফিক। ডান হাত, পা, মাথা সবখানে মোটা মোটা ব্যান্ডেজ, ছিলে যাওয়া ক্ষত পুরো শরীর জুড়ে। কাল সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছিল। জ্ঞানহীন নিথর ছিল সারা রাত। রক্ত দেওয়া হয়েছে পরপর 2 ব্যাগ। অক্সিজেন চলছে সারা রাত থেকে দুপুর অবধি। অবস্থা ক্রিটিক্যাল ছিল। জ্ঞান ফিরছে আজ দুপুরের পর। তখন থেকেই রৌদ্র এখানে। জ্ঞান ফেরার খবর পেয়ে ছুটে এসেছে, তবে দেখা করতে পারেনি। ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কাউকে এখনো। এখন পারমিশন দেওয়া হয়েছে। প্রথমে শফিকের ফ্যামিলি মেম্বার ওয়াইফ দেখা করেছে ওর সাথে, অতঃপর ঢুকছে ওর বন্ধু মহল। চিন্তিত হয়ে ওকে ঘেরাও করে নিয়েছে সবাই। রৌদ্র বসেছে পাশে একটা তুলে টেনে পাশে একটাকে তুলে টেনে তুল টেনে। অবস্থা নাজেহাল ছেলেটার, কথা বলা বারণ। কেবলই পিটপিট করে চেয়ে চেয়ে দেখছে সবাইকে। আরো অবাক হয়ে দেখছে রোজকে। নিজের স্ত্রীর থেকে জানতে পেরেছে ওর বন্ধুরা কম ছোটাছুটি করেনি কাল থেকে, রোজও বেশি। নিজের শরীর থেকে 1 ব্যাগ রক্ত দিয়েছে সে। এমনকি এ যাবৎ সব চিকিৎসার খরচ ও নিজে বহন করেছে। শফিকদের টাকার কমতি নেই, কিন্তু রৌদ্র ওদের কিচ্ছুটি করতে দেয়নি। কেউ কিছু করার আগেই সবটা বুঝে নিয়েছে ও। ভোরের দিকে রেহানের অ্যাপার্টমেন্টে গিয়ে রেস্ট করেছে একটু, অথবা একবিংশির কাছে যেতে না যেতেই আবারও ডাক পড়েছে এখানে। শফিক আপ্লুত। রোজ বেপরোয়া ছন্নছাড়া বন্ধুত্ব অনুভূতি প্রকাশ করেনি কখনো, কাজে দেখিয়েছে। মুখ খোলার চেষ্টা করলো শফিক। রুডি, চুপ, কথা বলবি না। ডক্টর কথা বলতে বারণ করেছে তোকে। শুধু বল কেমন লাগছে এখন। মাথা ঝোঁকায় শফিক। কখন থেকে ফোন প্রাইভেট হচ্ছে পকেটে। রোহান খেয়াল করিয়ে দিল, রুডি ফোন বাজছে তোর, আগে দেখ। ফোনটা বের করে রৌদ্র। 4বার কল মিসড হয়েছে। এবার পঞ্চমবারেও কল কেটে গেল। পাল্টা কল করলো সে। ওপাশ থেকে তাৎক্ষণিক রিসিভ হয়। বাচ্চার আদুরে স্বর ভেসে আসে, পাপা, আই মিস ইউ অ্যান্ড আই এম অ্যাংরি। রৌদ্র মুচকে হাসে, উত্তর করে, আই মিস ইউ টু মাম্মা, বাট অ্যাংরি কেন? তুমি আমার ফোন ধরনি কেন? আমার সাথে কথাও বলনি। কোথায় তুমি? আমি তো বাইরে আছি মাম্মা। নো, পাপার কাজ পড়ে গেছে অনেক দূরে। আসতে হয়েছে পাপাকে। পাপা কাজ শেষ করে খুব তাড়াতাড়ি ফিরবে তোমার কাছে। প্রমিস? পাক্কা প্রমিস। মিনি মিস বলতে তোমায়। পাপাও ভীষণ মিস করছে মিনিকে। এবার ফিরলে পাপার ফোনে অনেকক্ষণ গেমস খেলবে মিনি। ওকে? ইয়াহ পাপা। হাস্যোজ্জ্বল উত্তর আসলো এবার। রোজও মুচকি হাসে। বাকিরা অবাক লোচনে বিমর্ত বনে রোজের কথা বলার ভঙ্গিমা দেখছে। বুঝতে পারছে না কিচ্ছু। কিসের পাপা? আর কেই বা মাম্মা? কার সাথে এভাবে কথা বলছে রৌদ্র? কে পাপা ডাকছে ওকে? রোজও আবার বলে ফোনের ওপাশের উদ্দেশ্যে, মাম্মা কোথায় আছে? জ্বালাচ্ছ খুব? মিনি গুড গার্ল, জ্বালায় না। আচ্ছা, আমার মিনি গুড গার্ল, আই নো। পাপা না আসা অবধি গুড গার্ল হয়ে থাকবে, মাম্মাকে ডিস্টার্ব করবে না বেশি। মাহির আঙ্কেল ঘুরতে নিয়ে যায়নি? যায় তোমায় ঘুরতে? যাবে আঙ্কেলের সাথে। ওকে? ওকে পাপা। ফোন কাটলো রৌদ্র। সবার কথাগুলো ধমকানো আশ্চর্য দৃষ্টিতে একটু পরিবর্তন আসলো না ওর মাঝে, বরং শ্বাস টেনে শফিকের উদ্দেশ্যে বলল, রেস্ট কর, আমি আসছি এখন, পরে আরেকবার আসার চেষ্টা করব। এখন বেরোতে হবে। কার সাথে কথা বললি? রোহানের অযাচিত প্রশ্ন। বিব্রত হয় রৌদ্র। উত্তর করার প্রয়োজন না করে উঠে দাঁড়ায়। প্রশ্ন আসছে আবার, রুডি, কে পাপা ডাকলো তোকে? কার পাপা তুই? ওই বাচ্চাটা কে? দেখ ব্রো, তুই তো মেঘার প্রতি অবসেসড। তাহলে ওই বাচ্চাটা? রুদ্র শান্ত রইল। কিয়ৎকাল বাদ তপ্ত দম ফেলে বলল, আরাফকে মনে আছে? সব বন্ধুদের কপালে ভাঁজ পড়ে। সচকিত প্রশ্ন করে তুহিন, কোন আরাফ?
নাম শুনে যার কথা প্রথমেই মনে পড়ল তার কথাই বলছি। আরাফ তালুকদার। মনে নেই? মনে আছে নিশ্চয়ই। ওই আরাফ, বরিশাল্লা। হুম। ওর কথা হঠাৎ বলছিস যে? ভার্সিটি লাইফে ও তো তোর দুশমন ছিল। ওকে মনে থাকবে না আবার? টপকাতে চাইতো তোকে সবসময়। কত কি করেছে তোদের মাঝে। কিন্তু শেষের দিকে তোরা ভালোই বন্ধু হয়ে উঠেছিলি। আরাফ তখন দেশ ছাড়লো, তখন বহুদিন দেখি না ওকে। সেই যে দেশ ছাড়লো, ৮-৯ বছর হতে চললো, আর ফেরেনি। জোহানের পরপর কথাগুলো শুনে মৃদু অবসন্ন ভেজা স্বরে জবান খেলে রোঝর। আর ফিরবো না কখনো। ও আমার দুশ্মন ছিল, বন্ধুও ছিল, কিন্তু ওর বাচ্চাটা আমার প্রাণ, প্রাণের অংশ আমার। মানে? মানে আরাফ আর নেই। এটুকুন বলে ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বেরিয়ে আসলো সে। ফেলে আসলো মূর্তবনে বন্ধুদের। রাত বাড়তেই বিয়ে বাড়িতে সবার কথার রোল বাড়ছে। আয়ান এখনো অবধি এসে পৌঁছনি। এদিকে ঘড়ির কাঁটা ৮টায় দৌড়ে। প্রায় ঘন্টা দুয়েক পেরোতে চললো বাড়ি থেকে বেরোনোর। ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। মার্জিয়া বেগম এদিকে ওদিক চিন্তিত মুখে পায়চারি করছেন। আবিদের বাবা লাগাতার ফোন লাগাচ্ছেন ছোট ছেলের ফোনে। আয়নের বন্ধুদেরও কল করা হচ্ছে, কাউকেই পাওয়া যাচ্ছে না। এদিকে আবিদ বেশ ঠান্ডা হয়ে বসে আছে, পাশে আজও বসে পায়ে পা তুলে। দুজনে ক্ষণে ক্ষণে একে অপরের দিকে চাওয়াচাই করছে আর হাসছে ঠোঁট কামড়ে। সবাই চিন্তিত, এখানে একমাত্র ওরা ব্যতীত। বউ দুটোর মুখ দেখা হয়নি এখনো। কাজী মৌলভী এসে বসে আছেন, দ্বিতীয়বারের পাত্তা নেই। আজও তর সইতে না পেরে আবিদের দিকে ঝুঁকে বলে, হোয়াট হ্যাপেন্ড আবিদ? তুমি এত শান্ত আছো কি করে বলো তো? বউকে দেখতে ইচ্ছে করছে না? খুব ডাউন ব্রো। তুমি এত উতলা হচ্ছ কেন? দেখতে ইচ্ছে করছে ভীষণ। আবিষিত সোজাসাপটা উত্তরে হেসে ফেলে আবিদ। প্রফেসর হিসেবে তোমার সাথে একেবারেই মানাচ্ছে না এটা। নাও, আই এম নট প্রফেসর। প্রফেসর হিসেবেই যাও, দেখে আসো গিয়ে। এখানকার নাটক শেষ করে করো চলতি, আমি আসছি। উঠে দাঁড়ায় আদ্র। শিশির, মেঘা আর সাফা কোন ঘরে আছে তা এতক্ষণে নখদর্পণে নিয়ে দিয়েছে। সোজাসুজি সেদিকে এগোলো সে। এ বাড়িতে মোটে ৩টে ঘর। সবচেয়ে কর্নারের ঘরটা শিশিরের। আজও বিনা দ্বিধায় ঘরের দরজায় টোকা দেয়। মেঘা আর সাফা আছে, তাই দ্বিধা নেই। চাপানো দরজা খুলে দিল সাফা। সবসময় এ ঘরে এর আগে আনাগোনা লেগেই চলেছে। বিরক্ত ওরা, ভাবলো বরপক্ষের কেউ। রেগে মেগে তাকানোর মাত্রই আদ্রকে দেখে শিথিল হলো সাফা। ভাইয়া তুমি? চোখের ইশারায় ভেতরে ঢোকার অনুমতি চায় আদ্র। সাফা তাকাতে দিয়ে বলে, এসো। ভেতরে পা বাড়ায় সে। খাটের উপর মাঝ বরাবর বসে বধূর সাথে সজ্জিত টুকটুক রমণী। আজের উপস্থিতি বুঝে খানিক জড়তায় মুখ ফিরিয়ে নিল। আকুল হয়ে সোজাসুজি ওর দিকেই চাইল আদ্র। তবে আকুলতা বাড়ল বই কমল না। মুখ দেখার তীব্র তৃষ্ণা জাগলো। কদম বাড়াতেই তড়াক করে অন্ধকার ঢেকে গেল পুরো ঘর। শুধু ঘর নয়, পুরো বাড়ি। আকস্মিক বিদ্যুৎ চলে গেছে এই অসময়ে। মুহূর্তে অন্ধকারে তলিয়ে গেল পুরো ঘর। সোজা মেঘা বিছানায় বসেছিল। ভরকালো না অন্ধকারেও। সাফা চেঁচিয়ে উঠল আকস্মিক খুঁতখুঁটে অন্ধকারে হতেই, ভাইয়া! অন্ধকারে ওর হাতটা খপ করে টেনে ধরল আদ্র। আশ্বাস দিল ঠান্ডা স্বরে, আয় টুকটুকি, আমি আছি তো। ঠাউর করে বিছানা থেকে পা নামায় শিশির। সাফা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। লোডশেডিং কেন কেন এই অসময়ে? দাঁড়া, আমি দেখছি। মোমবাতি আছে ঘরে। অন্ধকারেই নামলো সে। এগুলো টেবিলের দিকে। ড্রয়ারে মোমবাতি আছে। আদ্র ধীরে সাফার হাত ছাড়লো। ফোন বের করলো পকেট থেকে। ফ্ল্যাশ অন করলো। ততক্ষণে শিশির ড্রয়ার খুলে মোমবাতি বের করেছে আধারে। ফ্ল্যাশের মৃদুমন্দ্র সাদাটে আলো তাক করা মাত্রই ঝিলমিল করে উঠল রমণীর বেনারসির জড়ানো বধূরূপী কায়া। আধারের মাঝে আলো পেয়ে উজ্জ্বল হয়ে উঠল, যেন রাঙিয়ে উঠল পুরো ঘর। আদ্র ঢোক গিলে ধীর পায়ে এগোয় আলো দেখানোর জন্য। পাশাপাশি দাঁড়ায়। জয়ার হাতে লাইটার খুঁজে শিশির। পাশে দাঁড়ানো ফ্ল্যাশ দেখে এক পলক তাকালো। আদ্রকে দেখে বেখেয়ালে বলল, স্যার, ফোনটা দেখি। নিজেই আদ্রের হাত থেকে ফোনটা নিল। লাইটার খুঁজে পেয়ে আদ্রের হাতে ফিরিয়ে দিল। বলল, আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি।
রমণীর মৃদুমন্দ নড়াচড়ের সাথে সাথে ঝিনঝিন করে উঠল শব্দ হচ্ছে চুড়ির। হাতের চুড়িগুলো একে অপরের সাথে টোকা খেয়ে ঝংকার তুলছে ঝিনে আজ মূর্ত। ঘোরের বসে এক ধ্যানে চেয়ে রয়েছে রমণীর পানে। সাদাটে আলো আধারির মাঝে রমণীর সূচি শুভ্র সৌন্দর্যে মুগ্ধ হলো সে। খেই হারালো দু চোখের, পলক ফেলতে ভুলে গেল। যেন পলক ফেলতেই উবে যাবে রমণী। নিষ্পলক চেয়ে রইল সে। এ কাকে দেখছে সে? নতুন কেউ না তো, এ তো সেই ভেজা বিড়াল। বিয়াদব। মোমবাতি জ্বালালো শিশের। আদ্র নিজের খেয়ালে মশগুল। মোমবাতি হাতে তুলে নিল, পাশে ফিরল আদ্রের পানে। দুজনের সামনাসামনি আগুনের ঝিলিককে হলদে আলোয় পড়ল। চোখ তুলতেই রমণীর সম্মুখে হলো একজোড়া খাদ যুক্ত স্থির দৃষ্টির, যে দৃষ্টি ওর পানে চেয়ে রয়েছে ভনিতাবিহীন। কম্পন নেই সে চোখে, বরং আরও ভালোভাবে চোখের তৃষ্ণা মেটালো সে। লোকটার ফোনের ফ্ল্যাশ সরাসরি তাক করলো রমণীর মুখ বরাবর। এতে মুখ কুঁচকে আসে শ্যামলিনীর। কিয়ৎকাল সে চাহনির সাথে চোখাচোখি হলেও পরমুহূর্তে চোখ নামিয়ে নেয়। পাশ কাটিয়ে পা বাড়ায়, মাত্রই ছলাৎ করে পুরো ঘরে আলো জ্বলে ওঠে। আবার কারেন্ট এসে গেছে। হাফ ছাড়ে মেয়েটা। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে বলে, নে, এসে গেছে কারেন্ট। আজও এবার স্থবির, পাথরের ন্যায় জমে গেছে যেন। চোখ জোড়াকে টেনে হিসড়ে নামাতে পারছে না। এ কেমন বিপত্তি! থমকে গেছে সে। মনে হয় থেমে গেছে তার হৃৎপিণ্ড। ঠান্ডা হয়ে এসেছে বক্ষস্থল। কোথাও একটা খচখচে ভাব জ্বালাতন করছে, তবুও শিশির সরে এসেছে। আদ্রের দৃষ্টি সরেনি এক পলকেও। ওকে অমন কাট হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সাফা ডাকে, ভাইয়া কি হলো? এভাবে কি দেখছো? ধ্যানে বিঘ্ন ঘটে, নড়ে চড়ে ওঠে। দ্রুত চোখ নামায়, ফোনটা চেপে ধরে, খিচে বন্ধ করে দু চোখ। হাঁসফাঁস লাগে এবেলায়, ঢোক গেলে পরপর। মেঘা শুধোয়, ভাইয়া আর ইউ ওকে? কি হলো? নাথিং। এমন করছো কেন? কারেন্ট এসে গেছে, ফ্ল্যাশ অফ করো। আজের গলা ধরে আসে। হাঁসফাঁস করে চোখ তুলে উচ্চারণ করে, টুকটুকি, আমাকে কেউ এক গ্লাস পানি দিবি প্লিজ? চলবে। বউকে দেখে তার গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমি ভাবছি বাসরাতে কি হবে। তোমরা কি ভাবছো? নটি গার্ল। জানাবে কিন্তু কি ভাবলে। আমি কিন্তু খুব ইনোসেন্ট। আমি কিছু বুঝি না এগুলোর। আসলে এগুলো কি, কি হচ্ছে এসব? থ্যাংক ইউ ফর ওয়াচিং।